প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাফুফের সভাপতি দাভিদ আওয়ালের। কাকা ইতোর সঙ্গে অংশ নিলেন প্রীতি ম্যাচে। জুনে বিশ্বকাপ বাছাই সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার। 2 ম্যাচ পর স্কোয়াডে ফিরলেন লিওনেল মেসি, জায়গা হয়নি পাওলো দিবালার। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে আপসহীন ছোটন শিষ্যরা। এবং ইউএই সিরিজ সামনে রেখে দুবাইয়ে বাংলাদেশের অনুশীলন। পাকিস্তান সফরে বাধা নেই, সরকারের সবুজ সংকেত থাকলেও নিরাপত্তা খতিয়ে দেখবে বোর্ড। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই লা লিগার খবর জানাবো। 1 মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল ফুটবল ক্লাব বার্সেলোনা। লিগের 36তম রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিয়লকে 2-0 গোলে হারিয়ে 28তম লা লিগা শিরোপা জিতল ব্লগ্রানা। এই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে ঘরোয়া ট্রেবলও জেতা হলো বার্সার। শিরোপা নিশ্চিতের ম্যাচে একটি করে গোল করেছেন লামিন ইয়ামাল এবং ফেরমিন লোপেজ। মর্যাদার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে লজ্জায় ডুবিয়ে লা লিগা পুনরুদ্ধারের রাস্তা গেল ম্যাচেই পরিষ্কার করে রেখেছিল বার্সেলোনা। 3 ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট পেলেই 1 মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপ যাবে কাতালুনিয়ায়। এমন সমীকরণ থাকলেও অপেক্ষার প্রহর দীর্ঘায়িত না করে 2 ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলল ফুটবল ক্লাব বার্সেলোনা। কাতালান ডার্বিতে এসপানিওল কঠিন পরীক্ষা নেবে বার্সার, সম্ভাবনা ছিল এমন। ইতিহাসেও আছে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্লগ্রানার অস্বস্তির পরিসংখ্যান। আরসিডিই স্টেডিয়ামে আভাসও তেমনি। ম্যাচের মাত্র 12 মিনিটে চমৎকার সুযোগ পায় এসপানিওল, তবে পুয়েদার শট চলে যায় একদম পোস্ট ঘেঁষে। এরপর 16 মিনিটে বার্সাকে রক্ষা করেন শেজনি। শিরোপা নিশ্চিত করতে এসে শুরুতেই এমন ধাক্কা খাওয়া বার্সেলোনা প্রথমার্ধে আর স্বরূপে ফিরতে পারেনি, যদিও গোলের কিছু সুযোগ তৈরি করেছিল রাফিনিয়া, লেভানডস্কিরা। এসপানিওল তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। অবশেষে বিরতির পর স্বস্তির উপলক্ষ। 53 মিনিটে স্পটলাইট কেড়ে নেন লামিন ইয়ামাল, বাঁ পায়ে তার ট্রেডমার্ক গোলে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে 17 নম্বর গোল স্প্যানিশ ওয়ান্ডার কিডের, যার মধ্যে 13টি লা লিগায়। গেল বছর ধরে আলোচনা, তবে চলতি মৌসুমে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন লামিন। মেসি পরবর্তী যুগে তাকেই ভাবা হচ্ছে ফুটবল সুপারস্টার। এই স্প্যানিয়ার্ডের আরও একটা ম্যাজিক খেলার যোগ করা সময়ে ফার্মিন লোপেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচের শুধু জয়ই নিশ্চিত করেননি লামিন ইয়ামাল। 1 মৌসুম পর বার্সেলোনার ঘরে ফিরিয়েছেন লা লিগা। চলতি মৌসুমে এটা তার 13তম অ্যাসিস্ট। ইয়ামাল, অলমো, রাফিনিয়ারা বদলে যাওয়া বার্সেলোনার কুশীলব হলেও মাস্টার মাইন্ড হান্সে ফ্লিক এই জার্মানের বদৌলতে ওদের ঘরে ঘরোয়া ট্রেবল, যার শুরুটা হয়েছিল স্প্যানিশ সুপার কাপ দিয়ে। এরপর রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে জয়। রোববার ঘরের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে চ্যাম্পিয়নরা। কাতালুনিয়া জুড়ে সেদিনই হবে শিরোপা উৎসব। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে শিরোপা হাতে না পেলেও উদযাপন শুরু হয়ে গেছে কাতালুনিয়ায়। 1 মৌসুম পর চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করায় রাস্তায় নেমে এসে আনন্দ উল্লাস করেন ভক্তরা। ঘরোয়া ট্রেবল জেতায় ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন তারা। একই সঙ্গে এই সফলতার কৃতিত্ব দিয়েছেন হান্সি ফ্লিককে। আবারও বসন্তের বাতাস ফুটবল ক্লাব বার্সেলোনায়। খারাপ সময় পেছনে ফেলে এসেছে ওরা। খুব কাছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়নি ঠিকই, কিন্তু লম্বা সময় পর ব্লগ্রানা জিতেছে ঘরোয়া ট্রেবল। এমন উপলক্ষে ভক্তরা উদযাপনে উন্মাতাল হবে, এটাই স্বাভাবিক। কাতালুনিয়ানদের আনন্দ প্রকাশের জায়গা লা রাম্বলা। সেন্ট্রাল বার্সেলোনার এই স্ট্রিট এদিন আলোকিত হয়েছে লাল মেরুন ফ্লেমে। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর ভক্তরা সব দল বেঁধে নেমে আসেন মিড পয়েন্টে। অন্তপ্রাণ বার্সা সমর্থকদের কাছে এমন অর্জন যেন প্রেয়সীকে কাছে পাওয়ার মতোই মধুর। আমি খুবই খুশি। লম্বা সময় পর আবারও এমন মুহূর্ত এসেছে। আমরা সর্বোচ্চ উদযাপন করব, বাঁধ ভাঙ্গা উদযাপন। সবাই যোগ দেবে এখানে। এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
aquí en Barcelona, en la Rambla. এটা অসাধারণ। হ্যান্সি ফ্লিক অবিশ্বাস্য। সে আমাদের জন্য খুশির উপলক্ষ নিয়ে এসেছে। তাকে ধন্যবাদ। আমরা ঘরোয়া ট্রেবল জিতেছি। এটা অসাধারণ অর্জন। বার্সেলোনার এই তরুণ দলটায় চমৎকার ভবিষ্যতের হাতছানি। মেসি, শাভি, ইনিয়েস্তা যুগে ঠিক যেমন অপ্রতিরোধ ছিল ভক্তদের প্রত্যাশায় তেমন কিছুই। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমে বাজিমাত করেছেন হান্সি ফ্লিক। যদিও এই কৃতিত্বের পুরোটাই শিষ্যদের দিতে চান জার্মান মাস্টারমাইন্ড। বার্সেলোনার ড্রেসিং রুমের পরিবেশ অসাধারণ। এমন আন্তরিকতা আমি কোথাও পাইনি। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফলতা। এই অর্জনের সবচেয়ে বড় দাবিদার আমার ফুটবলাররা। তারা মৌসুম জুড়ে অসাধারণ খেলেছে। যদি এক কথায় বলি তাহলে বলবো এটা ইউনিক। সবাইকে ধন্যবাদ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে লিগ শিরোপা নিয়ে এবার শহর জুড়ে হবে জমকালো উদযাপন, যেন কারোরই তর সইছে না। স্থানীয় সময় শুক্রবার সেন্ট্রাল বার্সেলোনা জুড়ে থাকবে এই বিশেষ আয়োজন। এসএম ইকবাল, সময় সংবাদ। ফিফা কংগ্রেসের সভাপতি জিয়ান্নো ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি দাভিদ আওয়াল। ৭৫তম কংগ্রেসে যোগ দেওয়ার পাশাপাশি রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতো সহ ফুটবল কিংবদন্তিদের সঙ্গে প্রীতি ম্যাচেও অংশ নিয়েছেন বাফুফে বস। এদিকে ফিফা সভাপতি দেরিতে কংগ্রেসে যোগ দেয় ওয়াকআউট করেছেন উয়েফার প্রতিনিধিরা। ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ, বিশ্বকাপের শতবর্ষ পূর্তির পরিকল্পনা সাজাতে ৭৫তম কংগ্রেসে বসেন ফিফা কর্তারা, যেখানে নিয়মিত অধিবেশনে যোগ দেন বাফুফে সভাপতি দাভিদ আওয়াল। এক ফাঁকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দাভিদ। এ সময় বাংলাদেশের ফুটবলের অবস্থা তুলে ধরেন তিনি। হাস্যোজ্জ্বল আলাপচারিতায় দেখা যায় দুই সভাপতিকে। ফিফা কংগ্রেস শেষে বাফুফে সভাপতি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও। আসন্ন ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটির শীর্ষ ফুটবল কর্তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ফুটবল দলের একটি অ্যাওয়ে জার্সি উপহার দেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতি ইভার সিসনিগা ক্যাম্বেলকে। এরপর বাফুফে সভাপতি অংশ নেন প্রীতি ম্যাচে, যেখানে খেলেছেন রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতো সহ ফুটবল কিংবদন্তিরা। এ সময় এএফসি প্রতিনিধি দলের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন দাভিদ আওয়াল। অবশ্য বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ৭৫তম কংগ্রেস। প্যারাগুয়ে অনুষ্ঠেয় এই সভায় মূলত আলোচনা হওয়ার কথা ছিল বিশ্বকাপের শতবর্ষ পূর্তি নিয়ে। তবে ফিফা সভাপতি কংগ্রেসে দেরিতে অংশ নেয় সভা বয়কট করেছেন উয়েফা প্রতিনিধিরা। জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের সৌদি ও কাতার সফরে তার সঙ্গে ছিলেন ইনফান্তিনো। মূলত ২০৩৫ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ট্রাম্পের সৌদি সফরে আসন্ন বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে তার সঙ্গে এসেছিলেন তিনি। সেখান থেকে প্যারাগুয়ে ফিরতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে উয়েফা সভাপতি সেফরিনের নেতৃত্বে সভা বয়কট করেন তারা। যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ফিফার সাধারণ সম্পাদক। উয়েফা এবং তার সদস্যদের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। আমার মনে হয় না এটা কোনো ইস্যু। এই ব্যাপারে যে মন্তব্য করার তা করেছি। আমার মনে হয় না আর অন্য কিছু বলার আছে। চলমান ফিলিস্তিনের উপর ইসরায়েলের অমানবিক আগ্রাসনের বিষয়গুলো উত্থাপিত হয় কংগ্রেসে। ফিলিস্তিনের প্রতিনিধি দল অভিযোগ করেন ইসরায়েল ফুটবল স্থাপনা, ক্লাব এবং মাঠের উপর হামলা করেছে। এ সময় ফুটবলের মাধ্যমে বিশ্বে শান্তির আহ্বান জানান ইনফান্তিনো। ফুটবল বিশ্বকে একত্রিত করে, এটা আমাদের শুধু মোটো নয় বরং বাস্তবতা। গেল কয়েকদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের বাদশাহ সহ বিশ্ব নেতাদের সঙ্গে সময় কাটিয়েছি। আমি সেখানে ফুটবল পরিবারের প্রতিনিধি হিসেবে ছিলাম। সবাই একত্রে থাকতে চাই, সবাই একটা শান্তিপূর্ণ বিশ্ব চাই। ফুটবলই পারে সবাইকে একত্রিত করতে। দেরিতে কংগ্রেসে যোগ দেয়ায় ডেলিগেটদের কাছে দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ২ ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে ফিরেছেন মহাতারকা লিওনেল মেসি। স্কোয়াডে ফিরেছেন আলেহান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন ভার্কো। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ২ ম্যাচ সামনে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছে আলবি সেলেস্তেরা। প্রত্যাশিতভাবে দলে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, বেনিতেজ। স্কোয়াডে আছেন লাউতারো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনারা।
স্কোয়াডে রাখা হয়নি পাওলো দিবালাকে। এর আগে গেল মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। ফলে ফিট মেসিকে দলে পাওয়া নিশ্চিতভাবে আর্জেন্টিনার জন্য এবার বড় সুখবর। এবারে দেশের ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল বছর ফাইনাল হারের প্রতিশোধের মিশন হিমালয়ের দেশটির সামনে। তবে ছেড়ে কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়নরা। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ভারতের অরুণাচলে চলমান টুর্নামেন্টের শুরু থেকেই ভালো অবস্থানে বাংলাদেশ দল। গ্রুপ এ থেকে টেবিলের শীর্ষ 4-এ নাম লিখিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। প্রথম দুই ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে লাল সবুজ। এবার মিশন সেমিফাইনাল, যেখানে বাংলাদেশের সামনে বাধা হিমালয়ের দেশ নেপাল। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। এই 4 দিনে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ছোটনের শিষ্যরা। অনুশীলন, রিকভারি, প্রতিপক্ষের কৌশল সম্পর্কে ভালো ধারণা নিয়ে পুরোপুরি প্রস্তুত দল। সেমিফাইনালে মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। যে কোনো মূল্যে নেপালের বিপক্ষে জিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ বাহিনী। প্রতিপক্ষ নেপাল আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলে জিতলেও পরের ম্যাচেই ভারতের বিপক্ষে 4-0 গোলের বড় ব্যবধানে হেরে যায়। যদিও গেল বছর ফাইনালে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ নিতে চাইবে হিমালয়ের দেশটি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে হিমালয়ের দেশটি। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। প্রস্তুতি ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বর্তমান চ্যাম্পিয়নরা। ভালোভাবে গ্রুপ স্টেজ শেষ করে আমরা সেমিফাইনালে এসেছি। তো যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, আমরা ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে শারীরিক এবং মানসিকভাবে। তো আমরা এই সময়টাই নেপালের দুর্বলতা এবং শক্তি নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা পুরোপুরিভাবেই প্রস্তুত সেমিফাইনালের জন্য, এবং নেপাল ভালো টিম এবং আমাদের টিমও ভালো। এই সেমিফাইনাল খেলা খুবই প্রতিযোগিতামূলক খেলা হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যার যার স্থান থেকে সবার সর্বোচ্চটা দিয়ে একটা টিম হয়ে, একটা পরিবার হয়ে, বাংলাদেশের হয়ে খেলে আমরা ফাইনালে পৌঁছাতে পারি। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নারী দলের হয়ে অনেক ট্রফি জিতেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এবার পুরুষ দলের হয়ে সফলতা পেতে বদ্ধপরিকর অভিজ্ঞ এই কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে দেশের ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্র্যাকটিস চলে 2 ঘন্টারও বেশি সময়। ব্যাটিং বোলিং এর পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফিল্ডিংয়েও। 3 মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল সিমন্স শিষ্যরা। তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন। দলের নতুন কাণ্ডারু লিটন দাস টি-20তে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্বের শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ দিয়ে। মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই 2 ম্যাচের। দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা। তবে সরকারের গ্রিন সিগন্যালে কেটে গেছে শঙ্কা, যদিও বল এখন বিসিবির কোর্টে। প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে। ম্যাচ ভেন্যু শারজা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং। দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা। তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে, তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কিল ট্রেনিং এর পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন। নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের। ওয়ানডে কিংবা টি-20 সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি। স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে। এর আগে 2022 এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ।
এদিকে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে। আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তান সফরে বিসিবিকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ সরকার। তবে ভারত পাকিস্তান অস্থিতিশীলতার মাঝে ক্রিকেটাররা যেতে চাইবে কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট। আইপিএল এর মতো পিএসএলও বন্ধ হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশের পাকিস্তান সফরও। চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল বাংলাদেশ দল। এরপর সবকিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের ওপর। তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয়, দরকার ক্রিকেটারদের ইচ্ছাও। বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। পাকিস্তান যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড। আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা। সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে টাইগারের স্কোয়াড। যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ, সে প্রশ্নও আছে। বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ। সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক, ফিজকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই। তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। আরব আমিরাত সিরিজ শেষে অনুমতি চাইলে বিবেচনা করবে বিসিবি। সেক্ষেত্রে 2 ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা। পিএসএল এ লাহোরের বাকি 3 ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই মিস্টার 75-এর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্য পেসার তাসকিন আহমেদের। ছুরি কাছির নিচে না গিয়েই নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট ঢাকা এক্সপ্রেস। ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজের প্রতিনিধি দল এসেছে বিসিবিতে। উদ্দেশ্যটা হোম অফ ক্রিকেট ঘুরে দেখার। সে পরিদর্শনের মাঝেই দেখা হলো তাসকিন আহমেদের সঙ্গে। ঢাকা এক্সপ্রেসের ফ্যান ইংলিশরা ছবি তোলার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি পেসারও। ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং এই ফলো ক্রিকেট। ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিলে, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড ক্রিকেট। তারকা খ্যাতি ভালোই পেয়েছেন তাসকিন। তবে ক্রিকেট ক্যারিয়ারে বড় বাধা ইনজুরি। বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। 2.5 সপ্তাহ আর 5 সেশনের পরে দ্রুতই মাঠে ফেরার প্রত্যাশা ডানহাতি এই পেসারের। যেমন চলতেছে আমি খুশি এতে, আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো। তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইট। টাইগার পেস পাইপলাইনকে অন্য ধাপে নিতে অজি তারকা রাখতে পারেন বড় ভূমিকা। টেইটের নিয়োগকে কেমন দেখছেন তাসকিন আহমেদ? ঢাকা এক্সপ্রেস অবশ্য উচ্ছ্বসিত। আধুনিক টি-20 দাপিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থাকায় অপেক্ষা নতুন কিছু শেখার। সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যত টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে। ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে। তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস। বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। চোটের পাশাপাশি ফিটনেসটাও আয়ত্তে এনেছেন তাসকিন। মেডিকেল টিমের নির্দেশ অনুযায়ী 6 সপ্তাহ চলবে রিহ্যাব প্রক্রিয়া। যদিও এই পেসার আশাবাদী নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফরমেন্স করে তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় খুশি মেহেদী হাসান মিরাজ। নেমুল হোসেন কোচির ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী হাসান মিরাজ। 2 ম্যাচে তুলে নেন 15 উইকেট। দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যা তাকে দিয়েছে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। যদিও এমন পুরস্কারের চেয়ে নিয়মিত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ মিরাজের কাছে। আইসিসির কাছ থেকে পুরস্কার পেলে তো খুবই ভালো লাগে। জিম্বাবুয়ে সিরিজটা আমাদের জন্য ফার্স্ট ম্যাচ হারার পর একটু চ্যালেঞ্জ ছিল, বাট আমরা ওভারকাম করেছি। আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি, আর আমারও কিছু পারফরমেন্স ছিল, এর জন্য ভালো হয়েছে ওভারঅল। আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার হিসাবে টিমকে উপরে নিয়ে যাওয়া এবং টিমকে জিতানো, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাফল্য। আরও একবার 2 অধিনায়ক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নেতৃত্বের আলোচনায় ছিল মিরাজের নামও। তবে আপাতত এসব নিয়ে ভাবতে চান না এই অলরাউন্ডার। মাঠে পরামর্শ আর পারফরমেন্স করেই সাপোর্ট করতে চান অধিনায়ককে। বোর্ডের ডিসিশন যে তারা কিভাবে আগাবে এবং কাকে নতুন করে চিন্তা করবে কিনা বা ওকে রেখে কন্টিনিউ করবে কিনা, এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ডিসিশন। সো এন্ড অফ দ্য ডে আমরা এটা নিয়ে প্রথমে কমেন্টস করতে পারি না। ক্যাপ্টেন একটা অনেক ইম্পর্টেন্ট রোল, যার ডিসিশন অনেক কিছু নিতে হয়, বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন মাঠে খেলি তখন ক্যাপ্টেনকে আমরা সবাই সাপোর্ট করি। পারফর্ম করলেই তো দেশ জিতে। জাতীয় দলের পাকিস্তান সফর নিয়ে গেল কয়েকদিনের উৎকণ্ঠাও কেটে গেছে। আসন্ন সফরের বিষয়ে নেওয়া সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন মিরাজ। তবে ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বলে মনে করেন তিনি। এখন তো পাকিস্তান ট্যুর হচ্ছে, সবাই যাচ্ছে, আর যেহেতু সিচুয়েশন একটা খারাপ হলে সবার প্রথম সেফটিটা ফার্স্ট। সো সেই ইস্যুতেই হয়তো বিবেচনা করেছে, এবং এখন যেহেতু পাকিস্তান সিরিজ হচ্ছে, আর আশা করি ভালোই হবে। খুলনায় একটি বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিয়ে পরে সময় সংবাদে সাক্ষাৎকারে এসব কথা বলেন মিরাজ। এর জন্য আরো বেশি ভালো লেগেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রানা, 226 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে 200 প্রথম যে 4 ওভার সেটা খুব বেশি ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, এবং 7 ওভারের মধ্যে মাত্র 24 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা। এবং এই শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের পিচ এবং আজকের আউটফিল্ডের যে অবস্থা, যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যদি বাংলাদেশের বোলাররা ঠিকঠাক লেন্থে বলটি করতে পারেন এবং ফিল্ডাররা যদি ভালো করেন তাহলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ম্যাচের শুরুতেই বাংলাদেশ কিন্তু আজকে তাদের যে খেলা যখন শুরু করে, রিজওয়ান প্রথম 2 ওভারের মধ্যে উইকেটের পতন হলে বাংলাদেশ কিন্তু বেশ খানিকটা চাপে পড়ে যায়, এবং 15 ওভারের মধ্যে 4 উইকেটের পতন হলে বাংলাদেশের যে আশা জাগানিয়া ম্যাচ হওয়ার কথা ছিল, অর্থাৎ 3 ম্যাচের যে সমতা অবস্থা রয়েছে, একটিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট ইমার্জিং ক্রিকেট দল একটিতে জয় রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের জয়ের সম্ভাবনা তৈরি হতো। কিন্তু যেহেতু মাত্র 225 রান করতে পেরেছে এবং তারা নির্ধারিত যে 50 ওভারের খেলা সেটি শেষ করতে পারেনি, অল আউট হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আশাবাদী হওয়াটা খুব বেশি হবে না এমনটি মনে করছেন যারা এখানে ক্রিকেট বিশ্লেষকরা রয়েছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ যদি 250 কিংবা তার বেশি রান করতে পারতেন তাহলে কিন্তু আজকে এক ধরনের জয়ের সম্ভাবনা কিংবা এই সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হতো। তারপরেও এখন যে অবস্থা, দক্ষিণ আফ্রিকা 226 রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম 7 ওভারে তাদের যে 2 উইকেট হারিয়েছেন, এবং এটি যদি নিয়মিত বিরতিতে উইকেট পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের একটি সম্ভাবনা তৈরি হবে। আর আপনাকে জানিয়ে রাখি, আজকে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করেও এখানে বিপুল পরিমাণ দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছেন। তার মধ্যে প্রমিলা দর্শকরাও রয়েছেন, এবং তারা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে তারা যারা ক্রিকেট খেলছেন সেই ক্রিকেটারদেরকে উৎসাহ জাগাচ্ছেন, এবং তারা মনে করছেন যে আজকের যে ম্যাচটি সেটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই ছিল রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম থেকে সর্বশেষ। বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। মুস্তাফিজ আইপিএল এর ডাক পাওয়ায় অযাচিত ক্ষোভ দেখাচ্ছেন কিছু ভারতীয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটেরও ডাক দেওয়া হচ্ছে। মুস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটার নিয়ে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়ছেন না তারা।
ক্রিকেট প্রেমী ছাপিয়ে খবরটা চমকে দিয়েছিল বাংলাদেশের সবাইকে। আবারও মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা আইপিএল থেকে ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের। আসরের বাকি অংশের জন্য রেকর্ড 6 কোটি রুপিতে টাইগার পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এতে কেন যেন গা জ্বলছে কিছু গোড়া ভারতীয়র। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের প্রতি ভারতের বিমাতা সুলভ আচরণের নজির রয়েছে। তবে বাংলাদেশ থেকে সামান্যতম প্রতিক্রিয়া পেলেও কেন যেন রাগে ফোঁস করতে থাকে প্রতিবেশী দেশটি। অভ্যুত্থান পরবর্তী সময়ে কারো মুখাপেক্ষী না হওয়া নীতিতে এগোতে চাইছে বাংলাদেশ, কিন্তু তা হজম হচ্ছে না ইন্ডিয়ানদের। বাংলাদেশের দিক থেকে সবকিছু পরিষ্কার থাকলেও সাম্প্রদায়িকতা সহ নানা রকম অভিযোগ তুলে আসছে তারা। এর প্রভাব পড়ছে দুদেশের ক্রিকেটীয় সম্পর্কেও। ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন হয়েছে আগস্টের বাংলাদেশ সফর নাকি স্থগিতের কথা ভাবছে বিসিসিআই, যদিও বিসিবির তরফ থেকে আন্তরিকতার কমতি নেই। এখনও 3 ওয়ানডে ও 3 টি-20 ওই হোম সিরিজ আয়োজনে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলমান পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের মোস্তাফিজকে নেয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়। আইপিএলে অনেকবারই খেলেছেন ফিজ, খেলেছেন দিল্লির হয়েও। আবারও ওই মেগা ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট থেকে ডাক পেয়ে খুশি টাইগার পেসার। ক্রিকেট বোর্ডও বিষয়টিকে দেখছে ইতিবাচকভাবে। কিন্তু আইপিএল, দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ, মোস্তাফিজ বা বিসিবি পেশাদার আচরণ করলেও মুষ্টিমেয় কিছু ভারতীয়র অহেতুক মন্তব্যে নোংরা হচ্ছে পরিবেশ। বাংলাদেশি ক্রিকেটারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার বিষয়টি সহ্য হচ্ছে না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক দিয়েছে অনেকে। খেলার মধ্যে রাজনীতিকে টেনে এনে মোস্তাফিজ সহ বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে চরম আপত্তিকর কথাবার্তা বলছে কট্টরপন্থীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। কার্লো অ্যানচেলোত্তির অভিজ্ঞতা ব্রাজিল ফুটবলকে শিরোপা জয়ে সাহায্য করবে বলেই বিশ্বাস 2002 বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গার। তবে ব্রাজিল ফুটবলের কাঠামোগত উন্নয়ন করতে হলে শুরু থেকেই কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন 94 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাউরো সিলভা। ব্রাজিল ফুটবলে কার্লো অ্যানচেলোত্তি আনুষ্ঠানিকভাবে এখনো যোগ দেননি, আর মাত্র 10 দিন পরেই অবশ্য তার পা পড়বে রিও ডি জেনেইরোতে। এসবই পুরানো খবর। কার্লো নিজেও এই নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছেন, কিন্তু তারপরও যেন রেশ কাটছে না। কারণ বিষয়টা যে এখন অবিশ্বাস্য ঠেকছে খোদ ব্রাজিলিয়ানদের কাছেই। 102 বছরে যা কখনো হয়নি তা যে এবার কিভাবে ঘটালো সিবিএফ, সে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সাধারণ সমর্থক থেকে শুরু করে সেলেসাও গ্রেটরা। সবাই প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। কারণটাও পরিষ্কার, ইউরোপিয়ান বৃহৎ 5 লিগের সবকটিতেই শিরোপা জেতা একমাত্র কোচ যখন দায়িত্বে আসছেন সাম্বা ফুটবলের, তখন তা নিয়ে নেতিবাচক কথা বলবে এমন লোক কই? বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কার্লোর এই নতুন চাকরি নিয়ে কথা বলেছেন 3 ব্রাজিলিয়ান, যাদের দুজন আবার নিজেদের সময়কার কিংবদন্তি, দুঙ্গা, ফিলিপে মেলো এবং মাউরো সিলভা। এর মধ্যে মেলোর বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা না থাকলেও সিলভার দুঙ্গার পরিচয় আছে সে আনন্দের সঙ্গে। সিলভারটা কিছুটা পুরানো হলেও হতে পারে, কিন্তু দুঙ্গা তো জিতেছেন ব্রাজিলের হয়ে সেই বিশ্বকাপটা, যা দিয়ে সবার থেকে এখন আলাদা সেলেসাওরা। হলুদ সমর্থকদের গর্বের 5 নম্বর বিশ্বকাপ। কিন্তু সেটা তো 2002 কথা। এরপর 23 বছরের ক্ষুধার্ত ব্রাজিল শিবির। দুঙ্গার মেলোর বিশ্বাস এবার কাটবে সেই খরা। আমি খুবই খুশি। আমার বিশ্বাস ব্রাজিলে এমন একজনকেও পাওয়া যাবে না যারা অ্যানচেলোত্তির আগমনে খুশি নয়। সে পৃথিবীর সেরা কোচ, ব্রাজিল দলে তাকে পাওয়া যাবে এটা অবিশ্বাস্য। আমরা শেষ 3 বছরে 4 জন কোচ বদলেছি, কিন্তু কোনো কিছুই আমাদের পক্ষে কাজ করেনি। আমার মনে হয় কার্লোকে নিয়ে আসাটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। ব্রাজিলকে কেউ যদি ফল এনে দিতে পারে সেটা একমাত্র কার্লো অ্যানচেলোত্তি। আমাদের সবার উচিত তাকে পূর্ণ সহযোগিতা দেয়া। 94 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাউরো সিলভা। কার্লোর যোগদানের খবর যার আনন্দ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। নিজের দেশের বর্তমান ফুটবল কাঠামো নিয়ে সন্তুষ্ট না হলেও কার্লোর প্রতি অগাধ আস্থা তার। এটা ব্রাজিল ফুটবলের জন্য একটা দারুণ সময়। অ্যানচেলোত্তি ফুটবলের জন্য পুরো বিশ্ব ঘুরে বেরিয়েছেন। তার অভিজ্ঞতা অন্য যে কারোর চেয়ে আলাদা। ফুটবল নিয়ে তার জ্ঞান অবশ্যই আমাদের কাজে লাগবে। আমি আশা করি তিনি এখানেও সফলতা পাবেন। 2026 বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে 4 নম্বরে আছে ব্রাজিল। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এর চেয়ে নিচে নামা যাবে না কোনোভাবেই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের। কাকা ইতোর সঙ্গে অংশ নিলেন প্রীতি ম্যাচে।
এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার পথে এগিয়ে যেতে আপোষহীন ছোটন শিষ্যরা। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়ের।